আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব বিদেশি সেনা তাড়ানোই মূল লক্ষ্য, ইরানের স্পিকারের চরম হুঁশিয়ারি। এরপর আরও জানিয়ে দিব ক্ষমতা কমানোর বিলে সই করবেন। আরও জানিয়ে দিব প্রতিরক্ষা নিয়ে সমঝোতা নয়। এরপর আরও জানিয়ে দিব হরমুজের টোল আদায় মানব না। এবং সর্বশেষ জানিয়ে দিব আজকের আন্তর্জাতিক সব খবর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নতুন করে হুঙ্কার ছুড়ল ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি আর মেনে নিবে না পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশটি। তাই যুক্তরাষ্ট্রের সেনাদের তাড়ানো নিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকারের কণ্ঠে ভেসে আসলো নতুন হুঙ্কার। তবে কি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি এবার শেষ হতে চলেছে? মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের এবার বিতাড়িত করেই ছাড়বে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো কেবল আঞ্চলিক দেশগুলোরই নির্ধারণ করা উচিত। বাইরের শক্তি নিরাপত্তার পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টিতে বেশি ভূমিকা রাখে। এ সময় মধ্যপ্রাচ্য থেকে বিদেশি বাহিনীর প্রত্যাহার ইরানের একটি কৌশলগত লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। গালিবাফ বলেন, আমরা এই অঞ্চল থেকে বিদেশি সামরিক বাহিনীর প্রত্যাহারকে একটি কৌশলগত লক্ষ্য হিসেবে বিবেচনা করি। আমরা এই অঞ্চলের ভবিষ্যৎ সংঘাতে নয়, বরং পারস্পরিক সহযোগিতায় দেখি। আজারবাইজানের রাজধানী বাকু সফরকালে তিনি এ মন্তব্য করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। এ সময় গালিবাফ আরও বলেন, এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোই আঞ্চলিক অস্থিতিশীলতার প্রধান উৎস। তাই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মার্কিন ঘাঁটিগুলোর অবসান হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সহযোগিতা করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। তবে কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে সরিয়ে সেই স্থানে নিজেকে প্রতিষ্ঠা করতে চলেছে ইরান? গালিবাফ তার বক্তব্যে বন্ধুপ্রতিম রাষ্ট্র লেবাননের প্রতি ইরানের দায়িত্ব এবং কর্তব্যের বিষয়টি তুলে ধরেন। গালিবাফ বলেন, আমরা সবচেয়ে কঠিন ও জটিল পরিস্থিতিতে আমাদের বন্ধু এবং কৌশলগত অংশীদারদের পরিত্যাগ করিনি। লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধের অবসান ইরানের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। এ সময় ইসরায়েলের বিরুদ্ধেও হুঙ্কার তুলেন ইরানের পার্লামেন্টের এই স্পিকার। লেবানন ইস্যুতে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, ইসরায়েলকে অবশ্যই দক্ষিণ লেবাননে তার হামলা ও দখলদারিত্ব বন্ধ করতে হবে, অন্যথায় মৃতদের রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরান তার শক্তিমত্তা দেখিয়েছে। ইরান একটা বিষয় ভালোভাবে বুঝেছে, আর তা হলো মধ্যপ্রাচ্যে যতদিন যুক্তরাষ্ট্র আছে ততদিন ইরান ও এ অঞ্চলের স্থিতিশীলতা সম্ভব নয়। সম্ভবত এ কারণেই এ অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রকে তাড়ানোর পরিকল্পনা করছে ইরান। এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটির একটা বড় অংশ ইরান ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে। সেক্ষেত্রে বাকি অংশও যে ইরান চাইলেই মাটিতে ধসিয়ে দিতে পারে তাতে সন্দেহের কোনো অবকাশই নেই। এদিকে শান্তি চুক্তির চেষ্টার মাঝেই পারমাণবিক নজরদারি সহ বেশ কিছু ইস্যুতে এখনও পরস্পর বিরোধী অবস্থানে ওয়াশিংটন, তেহরান। পারমাণবিক স্বচ্ছতা নিশ্চিতে মার্কিন পরিদর্শকদের ইরানে ঢুকতে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের যৌথ দাবিকে অস্বীকার করেছে খামেনি প্রশাসন। এদিকে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে হরমুজের পথে কোনো প্রকার টোল আদায় করতে পারবে না ইরান, জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে স্পষ্ট বার্তা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে চলমান আলোচনার আওতার বাইরেই থাকছে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর এই উষ্ণ অভ্যর্থনায় জানান দেয় তেহরান ইসলামাবাদ সম্পর্কের গভীরতা। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে পাকিস্তান। দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশে পাকিস্তান সফরে ইরানি প্রেসিডেন্ট। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, পশ্চিমা দেশগুলোতে নিজেদের পক্ষে দুতিয়ালি করতে ইসলামাবাদের ওপর নির্ভরশীল হতে চায় তেহরান। কূটনৈতিক বিভিন্ন সিদ্ধান্তে পাকিস্তানের আরও ঘনিষ্ঠ হওয়ার পরিকল্পনা রয়েছে ইরানের। পাকিস্তানে পৌঁছানোর পর দেশটির
প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের সাথে আলাদা বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বিবৃতিতে ইসলামাবাদ জানায়, বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক সংযোগ সহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এদিকে বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন মাসুদ পেজেশকিয়ান ও শেহবাজ শরীফ। সম্মেলনে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কখনোই কোনো আলোচনা কিংবা সমঝোতায় না যাওয়ার কড়া হুঁশিয়ারি দেন পেজেশকিয়ান। এছাড়াও স্মারকটির মধ্য দিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মিলবে বোঝাপড়ার সুযোগ বলে আশাবাদ ব্যক্ত করেন ইরানি প্রেসিডেন্ট। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি সমঝোতা স্মারকে নেই এবং কখনোই এটি অন্তর্ভুক্ত করা হবে না। আত্মরক্ষার জন্য যদি এসব ক্ষেপণাস্ত্র আমাদের কাছে না থাকতো, তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আমাদের ঠিক সেই অবস্থাই করত যা গাজার করেছে। নারী শিশু কাউকে ছাড়েনি তারা, আমাদের প্রতিও কোনো রকম করুণা করত না তারা। আমরা কোনো অবস্থাতে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা কিংবা সমঝোতায় যাব না। মাননীয় প্রেসিডেন্টের আজকের সফরটি পাকিস্তান ও ইরানের মধ্যকার সম্পর্কের একটি ঐতিহাসিক মুহূর্ত। বিশ্ববাসী তাকে ইরানের মতো এক মহান দেশের দূরদর্শী ও সফল নেতা হিসেবে চেনে। তিনি অত্যন্ত শান্ত স্বভাবের, মৃদুভাষী ও পরম ধৈর্যশীল। তার এবং তার সহকর্মীদের বিচক্ষণ নেতৃত্ব ও পাকিস্তানের সৎ ও আন্তরিক মধ্যস্থতাতেই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। সফরে ইরানের প্রেসিডেন্টকে কার্ডিয়াক সার্জারিতে অনারারি ফেলোশিপ প্রদান করে পাকিস্তান কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস। জনস্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা গবেষণায় অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হয় কার্ডিয়াক সার্জন মাসুদ পেজেশকিয়ানকে। প্রতিনিধি পরিষদে পাশের পর মঙ্গলবার মার্কিন সিনেটেও উত্থাপিত হয় ওয়ার পাওয়ার্স রেজলিউশন বিলটি, যাতে ইরানে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমতি নেয়ার বিধান রাখা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। সিনেটের এই ভোটাভুটিতে 50-48 পাশ হয় বিলটি। উচ্চকক্ষের সংখ্যায় বেশি থাকলেও ট্রাম্পের ক্ষমতা কমাতে বিলটির পক্ষে অবস্থান নেন 4 রিপাবলিকান সিনেটর। একজন বাদে পুরো ডেমোক্র্যাট শিবিরও ভোট দেয় বিলের পক্ষে। কিন্তু সিনেটে পাশ হলেও বিলটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। বছরের পর বছর ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার এই বিপর্যয়কর যুদ্ধের মাধ্যমে তিনি আমেরিকান জনগণকে সর্বোচ্চ বিভ্রান্তি, সর্বোচ্চ বিশৃঙ্খলা ও সর্বোচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন। এই যুদ্ধ যত সেকেন্ড চলবে, আমেরিকান জনগণের উপর এর মূল্য তত বাড়বে। ইরানের বিষয়ে ট্রাম্পের এই ঐতিহাসিক ভুলের মূল্য আমেরিকান জনগণকেই দিতে হবে। সংবিধান অনুযায়ী কোনো বিল আইনে পরিণত হতে হলে পার্লামেন্টের 2 কক্ষে পাশের পাশাপাশি তাতে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন। কিন্তু এই ক্ষেত্রে নিজের সামরিক ক্ষমতা কমাতে ট্রাম্প কখনোই হয়তো অনুমোদন দেবেন না। এরই মধ্যে বিলটিকে অর্থহীন বলে আখ্যাও দিয়েছেন তিনি। বিলটির সমর্থনকারীদের প্রতি কঠোর ভাষায় নিন্দাও জানান। আমি যখন ইরানকে কোণঠাসা করে ফেলেছি, যখন তারা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও এর প্রেসিডেন্টকে চরমভাবে সম্মান করছে, ঠিক তখনই সিনেট একটি অসময়োচিত ও অর্থহীন বিলে ভোটের সিদ্ধান্ত নিল, যেখানে বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী পৃষ্ঠপোষক দেশকে বলা হচ্ছে আমি তাদের সাথে যা করছি তা যুক্তরাষ্ট্র পছন্দ করছে না এবং আমাকে অবশ্যই তা বন্ধ করতে হবে। এর মাধ্যমে তারা শত্রুকে সাহায্য ও সমর্থন জুগিয়েছে। অবশ্য ট্রাম্প ভেটো দিলেও তা বাতিলে পার্লামেন্টের উভয় কক্ষে 2/3 সদস্যের সমর্থনের প্রয়োজন, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের অনুপাত বিশ্লেষণ করলে এক কথায় অসম্ভব ধরা চলে। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযান চালানোর ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে সিনেটে এ নিয়ে 10মবারের মতো প্রচেষ্টা চালানো হলো। এর আগে চলতি মাসের শুরুতে বিলটি প্রতিনিধি পরিষদে 215-208 ভোটে পাশ হয়েছিল। শত্রুর আক্রমণ ঠেকাতে এতদিন বিভিন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক বোমার পরীক্ষার দিকে নজর ছিল উত্তর কোরিয়ার। তবে সেই ধারণা পাল্টে এবার নৌবাহিনীর আধুনিকায়নের দিকে জোর দিচ্ছে পিয়ংইয়াং। তারই ধারাবাহিকতা এবার দেশটির নৌবহরে যুক্ত হলো মাল্টি রোল ডিস্ট্রয়ার চয় হিয়ন। জমকালো সামরিক অনুষ্ঠানের মধ্য দিয়েই জাহাজটি উদ্বোধন করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এর আগে এপ্রিলে জাহাজটি থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। নৌবাহিনীর দিক থেকে সিউল থেকে অনেকটাই পিছিয়ে পিয়ংইয়াং। উত্তর কোরিয়ার চেইয়নের মতোই একই সক্ষমতার 10টি যুদ্ধজাহাজ রয়েছে দক্ষিণ কোরিয়ার বহরে, আর পিয়ংইয়াংয়ের বহরে এর সংখ্যা দাঁড়ালো মাত্র 2টিতে। এই অবস্থায় পরবর্তী 5 বছরের মধ্যে পারমাণবিক মিসাইল বহনকারী আরও 2টি যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দেন কিম জং উন। অত্যাধুনিক প্রযুক্তির এসব যুদ্ধজাহাজ কোরিয়া উপদ্বীপের ভূরাজনৈতিক সমীকরণ বদলে দিবে বলে মত বিশ্লেষকদের। ভবিষ্যতে যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র কিংবা দক্ষিণ কোরিয়াকে জলপথে টেক্কা দিতে পারবে এসব সামরিক জাহাজ। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের চাপে রাখতেই এই কৌশল। 2019-এ পারমাণবিক ইস্যু নিয়ে শীর্ষ পর্যায়ে বৈঠকে বসে কিম ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক নিরস্ত্রকরণ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছিল, তবে তা ভেস্তে যায়। এর পরপরই উত্তর কোরিয়া নিজেদের স্থায়ী পারমাণবিক রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়, আর সেই থেকে নতুন নতুন নিউক্লিয়ার মিসাইল আর তার সক্ষমতা নিয়ে একের পর এক পরীক্ষা চালিয়ে আসছে পিয়ংইয়াং।
পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বসবে না বলেও জানিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। সুইজারল্যান্ডের আল্পস পর্বতের বার্গেনস্টক রিসোর্টে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুখে যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা ঝরছিল, তখন অনেকেই হয়তো মেলাচ্ছিলেন হিসাব নিকাশ। দীর্ঘদিনের চিরশত্রু যুক্তরাষ্ট্র আর ইরানের বরফ গলাতে নেপথ্যের মূল কারিগর যে খোদ ইসলামাবাদ। কিন্তু প্রশ্ন হলো, দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকা পাকিস্তান নিজের খেয়ে বনের মোষ তাড়াতে গেল কেন? এই ঐতিহাসিক মধ্যস্থতায় বিশ্বমঞ্চে কূটনৈতিক বাহবা আর ওয়াশিংটন তেহরানের সুনজর ছাড়া আদতে পাকিস্তানের পকেটে কি ঢুকছে? যুদ্ধ আর নিষেধাজ্ঞার বেড়াজালে ইরান যুক্তরাষ্ট্র যখন খাদের কিনারায়, ঠিক তখনই ত্রাতা হয়ে হাজির ইসলামাবাদ। ট্রাম্প প্রশাসন যখন মধ্যস্থতাকারীকে বিশ্বাস করতে পারছিল না, তখন পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব হয়ে ওঠে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার প্রধান যোগাযোগের সেতু। পর্দার আড়ালে এই দুতিয়ালির কারণেই গত সপ্তাহে সুইজারল্যান্ডে দুই পক্ষ একটি শান্তির রোডম্যাপে পৌঁছাতে পেরেছে। আর এর প্রতিদান হিসেবে খোদ ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ পরবর্তী নিজের প্রথম বিদেশ সফরেই ছুটেছেন ইসলামাবাদে কৃতজ্ঞতা জানাতে। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি মন্তব্য এখন বেশ চর্চায়। নিজের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্সের প্রসঙ্গ টেনে তিনি রসিকতা করে বলেন, তার জীবনে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আছেন, একজন ভারতীয়, অন্যজন পাকিস্তানি। আর সেই পাকিস্তানি হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির। গত 3 মাসে ট্রাম্প প্রশাসন যে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ রেখেছে তা ভ্যান্সের কথাতেই স্পষ্ট। শুধু ওয়াশিংটন নয়, তেহরানের হিসাব নিকাশেও এখন অন্যতম অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের পুনরুত্থান ঘটিয়েছে ইসলামাবাদ। তবে প্রশ্ন হলো, এই ভূরাজনৈতিক চাল খেলে পাকিস্তান নিজে কি পাচ্ছে? দেশের ভঙ্গুর অর্থনীতিতে আপাত দৃষ্টিতে 3.7% জিডিপি প্রবৃদ্ধি কিংবা $30 বিলিয়ন বেশি রেমিটেন্সের সুবাতাস বইলেও ভেতরে রয়ে গেছে বড় ক্ষত। আইএমএফের $7 বিলিয়ন ঋণ কর্মসূচিতে থাকা পাকিস্তানের জন্য এই শান্তি চুক্তি বড় স্বস্তি আনতে পারে। হরমুজ প্রণালীর অস্থিরতা কমলে জ্বালানি আমদানির চড়া মূল্য যেমন কমবে, তেমনি মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে 1 দশক ধরে ঝুলে থাকা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পটি এবার আলোর মুখ দেখতে পারে। এখানে অর্থনীতির চেয়েও বড় খেলাটা কিন্তু কৌশলগত এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার। এই মধ্যস্থতার মাধ্যমে বিশ্বমঞ্চে পাকিস্তান নিজের হারিয়ে যাওয়া আঞ্চলিক গুরুত্ব পুনরুদ্ধার করেছে। সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো বড় খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় করে পাকিস্তান নিজেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর একটি অপরিহার্য অংশ হিসেবে প্রমাণ করেছে। সবচেয়ে বড় লাভটা হয়েছে পাকিস্তানের শক্তিশালী সামরিক এস্টাবলিশমেন্টের। মার্কিন প্রশাসনের এই অকুণ্ঠ প্রশংসা প্রমাণ করে ওয়াশিংটনের কাছে পাকিস্তানের বেসামরিক সরকারের চেয়ে রাওয়ালপিন্ডির সামরিক সদর দপ্তরের চাবিকাঠি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। ভূরাজনীতির এই মহানাটকে পাকিস্তান আপাতত সফল হলেও বিশ্লেষকরা মনে করাচ্ছেন 9/11-এর পরবর্তী অধ্যায়ের কথা, যখন কূটনৈতিক হাততালি মিললেও দেশের ভেতরের অর্থনৈতিক সংকট মেটানো যায়নি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ঐতিহাসিক অর্জনের সুফল যদি 2 দশক ধরে সশস্ত্র বিদ্রোহে জর্জরিত ও অবহেলিত বেলুচিস্তানের প্রান্তিক মানুষের কাছে না পৌঁছায়, তবে তা কেবলই ক্ষমতার অলিন্দে থাকা এলিটদের আরেকটি চমৎকার কূটনৈতিক দেমাগ হয়েই থেকে যাবে। তবে কি সেই অস্ত্র তৈরি করেই ফেলল ইরান, যাকে ঘিরে দেশটিকে এত ভয় পায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইহুদিবাদীদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়াতে নতুন রণকৌশল রপ্ত করেছে ইরানের সামরিক বাহিনী। তাহলে কি অকুতভয় বাহিনীর মতোই আবারও যুদ্ধের ময়দান কাঁপাতে চলেছে তেহরান? কিন্তু এবারের যুদ্ধে ঠিক কতটা শক্তি দিয়ে ইহুদিবাদীদের ঘায়েল করবে ইরান? যদিও এরই মাঝে জানা গেছে অস্ত্রের ট্রিগারে আঙুল রেখেছে ইরানের সামরিক বাহিনী। সর্বোচ্চ মহলের নির্দেশনা পাওয়া মাত্রই রণাঙ্গনকে আবারও উত্তপ্ত করে তুলতে সর্বোচ্চ প্রস্তুতিতেই রয়েছে তেহরান। প্রশ্ন হলো, ইরানের নতুন অস্ত্রের হামলা চালানোর রেঞ্জ ঠিক কতটা? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সাময়িক যুদ্ধবিরতি চললেও উত্তাপের মাত্রা যেন তিল পরিমাণও কমেনি। একে অপরকে ঘিরে যুদ্ধের হুমকি ক্রমাগত দিয়েই চলেছে দেশ তিনটি। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরান বুঝিয়ে দিয়েছে শত্রুদের ঘায়েল করতে ঠিক কতটা দক্ষ দেশটির সামরিক বাহিনী। শক্তিশালী মিসাইল আর আত্মঘাতী ড্রোনের গর্জন দেখিয়ে ইহুদিবাদীদের অস্তিত্বকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তেহরান। পারমাণবিক কার্যক্রমে ইরানকে কোণঠাসা করে দিতে প্রতিনিয়তই চক্রান্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের পরিষ্কার বার্তা, কোনো চাপের কাছেই মাথা নত করবে না ইরানের ক্ষমতাসীন সরকার। পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবার অবস্থানে এখনো অটল তেহরান।
কিন্তু এরপরও কি ইরানের এই কর্মসূচিকে রুখে দিতে পারবে ইহুদিবাদীরা? হরমুজ প্রণালীতে সামরিক বাহিনীর উত্তাপ আর ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোগুলোতে বোমা হামলা চালিয়ে মার্কিনীরা ভেবেছিল এভাবেই হয়তো বিলীন হয়ে যাবে ইরানি সভ্যতা, সেই সাথে ধ্বংস হবে ইরানের পারমাণবিক কার্যক্রম। কিন্তু শত্রুপক্ষকে অবাক করে দিয়ে সাম্প্রতিক যুদ্ধেই নিজেদের সফল সমরকৌশল দেখিয়েছে তেহরান। আর পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের অন্যায্য দাবিগুলোকে মানতে নারাজি জানিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনী এখনও তাদের সমস্ত সক্ষমতা প্রকাশ করেনি এমন হুঁশিয়ারি দিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরদস্তান বলেছেন, সম্ভাব্য যুদ্ধের ময়দানে শত্রুদের মারাত্মকভাবে বিস্মিত করতে সর্বোচ্চ প্রস্তুতিতেই রয়েছে আমাদের সামরিক বাহিনী। আমরা আমাদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অংশকে এখনো যুদ্ধের ময়দানে ব্যবহার করিনি। শত্রুদের জানিয়ে রাখতে চাই, মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও নির্ভুলভাবে হামলা চালানোর চূড়ান্ত সক্ষমতা রয়েছে ইরানের, এমন অস্ত্র রয়েছে আমাদের কাছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুবার দাবি করেছেন যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরির যাত্রায় অনেক দূর এগিয়েছে ইরান। তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা না এলেও জানা গেছে যে ইরানের সামরিক বহরে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়েই মধ্যপ্রাচ্যের সীমানার বাইরে হামলা চালাতে সক্ষম দেশটি। এমনকি সাম্প্রতিক যুদ্ধে ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান সামরিক ঘাঁটিতে নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিজেদের সেই সক্ষমতারই প্রমাণ দিয়েছে তেহরান। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধবিরতির জন্য রাজি না হলে ইসরায়েলের বিরুদ্ধে তাণ্ডব ঘটানোর জন্য সকল প্রস্তুতি সেরে রেখেছিল ইরান, এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরদস্তান আরও বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্রের বহর সে সময় প্রস্তুত ছিল, অস্ত্রের ট্রিগারেও আঙুল রেখেছিল আমাদের সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণেই সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করেছে ইসরায়েল। কিন্তু ইহুদিবাদীরা আবারও তাদের আগ্রাসী রূপ দেখালে যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে মোটেও দেরি করবে না তেহরান, সে হুঁশিয়ারিও দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ এই কর্মকর্তা। তাই তো বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য যুদ্ধে ইহুদিবাদীদের মূল উৎপাটন করারই পরিকল্পনা করছে ইরান। এমনটা কি হতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্র একটি সিদ্ধান্ত নিয়েছে, অথচ তাদেরই মদতপুষ্ট দখলদার রাষ্ট্র ইসরায়েল সেই সিদ্ধান্তকে নাকচ করে দিয়েছে। কিছুদিন আগেও সে কথা কেউ চিন্তাও করতে পারত না, কিন্তু মধ্যপ্রাচ্যের টানাপোড়েনে সেরকমই একটি ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ থামাতে চান আর ইসরায়েল যদি তা মানতে অস্বীকৃতি জানায়, তাহলে কি হতে পারে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের ইতিহাসে এমন প্রশ্ন খুব একটা শোনা যায় না, কিন্তু এবার ঠিক সেই ধরনেরই একটা বার্তা এসেছে ইসরায়েলের ভেতর থেকে। ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এক মন্তব্য করেছেন, যা শুধু তেল আবিবেই নয়, ওয়াশিংটনেও আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধও প্রত্যাখ্যান করতে পারে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম আরুতজ শেভাকে দেয়া এক সাক্ষাৎকারে বেন গভির বলেন, ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র, তাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো অনুরোধ বা চাপ এলেও জাতীয় স্বার্থের প্রশ্নে তা নাকচ করার ক্ষমতা তাদের রয়েছে। তবে তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল লেবাননকে ঘিরে, কারণ সেখানে সম্ভাব্য যুদ্ধবিরতির যে কোনো আলোচনা বা চুক্তির বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন তিনি। বেন গভিরের মতে, বর্তমান পরিস্থিতিতে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি করা একটি ভুল সিদ্ধান্ত হবে। তিনি দাবি করেন, সামরিক অভিযান বন্ধ করার পরিবর্তে ইসরায়েলের উচিত নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চাপ অব্যাহত রাখা। অর্থাৎ তার বক্তব্য থেকে পরিষ্কার, লেবানন ফ্রন্টে আপোষের চেয়ে সংঘাত চালিয়ে যাওয়ার পক্ষেই তিনি অবস্থান নিয়েছেন। মধ্যপ্রাচ্যে যখন নতুন করে উত্তেজনা কমানোর বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চলছে, আন্তর্জাতিক মহলের একটি অংশ চাইছে গাজা ও লেবানন দুই ক্ষেত্রেই সংঘাতের মাত্রা কমানো হোক। কিন্তু ইসরায়েলের ক্ষমতাসীন জোটের গুরুত্বপূর্ণ একজন নেতা যখন প্রকাশ্যে যুদ্ধবিরতি অবস্থান নেন, তখন সেই প্রচেষ্টাগুলো কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বেন গভিরের বক্তব্য শুধু নিরাপত্তা নীতির প্রতিফলন নয়, এটি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গেও
গভীরভাবে জড়িত, কারণ তিনি দেশের ডানপন্থী ভোটারদের কাছে শক্ত অবস্থানের বার্তা দিতে চান। সাক্ষাৎকারে তিনি আসন্ন নির্বাচন নিয়েও কথা বলেছেন। তার আশা, আগামী নির্বাচনের পরও বর্তমান ডানপন্থী জোট সরকার ক্ষমতায় থাকতে পারবে, তবে সেই লক্ষ্য অর্জন সহজ হবে না বলেও স্বীকার করেছেন তিনি। এখানেই তৈরি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইসরায়েলের ভিতরে কি এখন এমন একটি রাজনৈতিক ধারা শক্তিশালী হচ্ছে যারা যুক্তরাষ্ট্রের পরামর্শের চেয়েও নিজেদের নিরাপত্তা নীতিকে বেশি গুরুত্ব দিতে চায়? কারণ অতীতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় সব বড় আঞ্চলিক ইস্যুতে একসঙ্গে দেখা গেলেও সাম্প্রতিক বছরগুলোতে কিছু বিষয়ে মত পার্থক্যের ইঙ্গিত দেখা গেছে, আর বেন গভিরের এই মন্তব্য সেই বিতর্ককে আরো উস্কে দিতে পারে। তবে বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সব ক্ষেত্রেই ওয়াশিংটনের সমর্থন তেল আবিবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রকাশ্যে এমন বক্তব্য দিলেও ভবিষ্যতে দুই দেশের নীতিগত অবস্থান কতটা ভিন্ন পথে যাবে সেটি এখনো স্পষ্ট নয়। আগামী সপ্তাহে পুনরায় শুরু হবে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। সম্ভাব্য সোমবার থেকে বুধবারের মধ্যে কারিগরি আলোচনায় বসবে দুই দেশ, আর বিষয়টি জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানিয়েছেন, তবে আলোচনার স্থান নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে আটকে পড়া বিভিন্ন জাহাজের 11,000-এর বেশি নাবিককে উদ্ধারের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সামুদ্রিক সংস্থা IMO। সংস্থাটির মহাসচিব জানান, ইরান, ওমান, যুক্তরাষ্ট্র সহ উপসাগরীয় অন্যান্য দেশ এই কাজে সহায়তা করবে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, আটকে পড়ে প্রায় 600 জাহাজ। এদিকে জাতিসংঘ জানিয়েছে এমন সিদ্ধান্তের ফলে সামুদ্রিক নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা হবে। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানের টোল আদায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মধ্যপ্রাচ্য সফর শেষে মঙ্গলবার ওয়াশিংটনে ফেরার পর দেয়া বিবৃতিতে রুবিও বলেছেন, এ ধরনের কোনো পদক্ষেপ কখনো যুক্তরাষ্ট্র মেনে নেবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ। আইন অনুযায়ী কোনো দেশ আন্তর্জাতিক জলপথ ব্যবহারের জন্য অপর কোনো দেশকে টোল দিতে বাধ্য নয়। অন্যান্য দেশও এই ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন জানাবে বলে রুবিও আশাবাদ জানান। এদিকে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা সমর্থিত ট্রানজিট করিডোর ঘোষণা করেছে ওমান। জানিয়েছে, নৌ রুটটি দিয়ে সাময়িক জাহাজ চলাচলে সংস্থাটির সাথে কাজ করছে মাস্কাট। ইসলামাবাদ সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের চূড়ান্ত ঘোষণা বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবফ। হুঁশিয়ারি দিয়েছেন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অন্য কেউ নয়, এই অঞ্চলের মানুষ নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা উপেক্ষা করে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। কমপক্ষে 2 জন নিহত হয়েছে। দক্ষিণের নাবাতি এলাকায় এই হামলা হয়েছে। লেবানিজ সরকারি সংবাদ সংস্থা এনএনএ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামলায় আরও 2 জন আহত হয়েছে। ইসরায়েলের আগ্রাসনী আচরণের তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। এই আক্রমণকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলেও তারা আখ্যা দিয়েছে। হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র সন্ত্রাসীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার অন্যতম শর্ত লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ। এর আগেও যুদ্ধবিরতি ভেঙে বারবারই দেশটিতে হামলা চালিয়েছে IDF। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কখনোই সমঝোতা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান ওয়াশিংটন ঐতিহাসিক সমঝোতা চুক্তির পর পাকিস্তান সফর করেছেন তিনি। আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের সাথে। কথা হয়েছে বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা সহ নানা ইস্যুতে। নিজের ক্ষমতা কমানোর বিলে নিজেই কি স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সিনেটে এবার পাশ হলো ইরানের ট্রাম্পের সামরিক ক্ষমতা কমানোর আলোচিত ওয়ার পাওয়ার্স রেজলিউশন বিল, যাতে পক্ষে ভোট দিয়ে দলের বিপরীতে অবস্থান নেয় রিপাবলিকান কয়েকজন সিনেটরও। কিন্তু চূড়ান্ত আইনে পরিণত হতে প্রয়োজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। তাই ইরানে যে কোনো অভিযানের ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা কমছে কিনা তা নিয়ে ঢের ধোঁয়াশা রয়েছে। ইরান যুদ্ধে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার আগে আকাশে রহস্যময় ড্রোন বহর দেখেছিল পাইলট। তদন্ত কর্মকর্তাদের কাছে দেয়া বয়ানে এই তথ্য উঠে এসেছে এবং সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, পাইলটের দাবি অনেকটা জেলিফিশের আকৃতিতে চলছিল অসংখ্য ড্রোন। বলা হচ্ছে, এই ঘটনা সত্য হলে ইরান অভাবনীয় ড্রোন সক্ষমতা অর্জন করেছে। জাতিগতভাবে ফিলিস্তিনিদের নির্মূলের লক্ষ্যে গাজা উপত্যকায় শিশুদের হত্যা করেছে ইসরায়েল। জাতিসংঘের এক স্বাধীন তদন্তে এই তথ্য উঠে এসেছে। UN ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়ারির প্রতিবেদন বলছে, 2023 সালের অক্টোবরে শুরু হওয়া আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের
30% শিশু। কথিত যুদ্ধবিরতির পরে উপত্যকায় শিশু হত্যা বন্ধ হয়নি। স্বাস্থ্যকেন্দ্র কিংবা এতিমখানার মতো স্থাপনাও হামলার লক্ষ্য হচ্ছে। প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে শিশু নির্যাতনকারী আখ্যা দিয়ে চিৎকার করলেন এক বিক্ষোভকারী। পেনসিলভানিয়া আয়োজিত মার্কিন প্রেসিডেন্টের এক সমাবেশে এই ঘটনা ঘটেছে। জানা গেছে মঙ্গলবার ট্রাম্প সমাবেশে মঞ্চে থাকা অবস্থায় পেডোফাইল বলে চিৎকার করে ওঠেন ওই বিক্ষোভকারী। ট্রাম্পের দিকে আঙুল উঁচিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য ছোঁড়েন। আগামী নভেম্বরে মিড টার্ম ইলেকশনকে কেন্দ্র করে প্রচারণার উদ্দেশ্যে রাজ্যটি সফরে গেছেন প্রেসিডেন্ট, আর সে সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় ওই বিক্ষোভকারীকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করেন নিরাপত্তা কর্মীরা। সে সময় ট্রাম্পকে উদ্দেশ্য করে চেঁচিয়ে তিনি কটূক্তি করছিলেন। যুক্তরাষ্ট্রে সহজলভ্য সাশ্রয়ী মূল্যে বাড়ি নির্মাণে একটি নতুন বিল পাশ করেছে মার্কিন কংগ্রেস। সোমবার সিনেটে 85/5 ভোটে পাশ হয় ওই বিলটি। প্রতিনিধি পরিষদে বিলের পক্ষে ভোট দেয় 358 জন আর বিপক্ষে 32 জন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কংগ্রেসের উভয় কক্ষে একসাথে কোনো সিদ্ধান্ত অনুমোদিত হওয়ার এই ঘটনা বিরল। প্রস্তাবিত বিলটির আওতায় রয়েছে আবাসন প্রকল্পে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া শিথিল কিংবা দ্রুতকরণ। এছাড়াও রয়েছে বড় বিনিয়োগকারীরা কতগুলো একক পরিবারের বাড়ি নিজেদের মালিকানায় রাখতে পারবেন তার সীমা নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। চূড়ান্ত অনুমোদনের জন্য এরই মাঝে বিলটি পাঠানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য। উত্তর কোরিয়ার নৌবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তির ডেস্ট্রয়ার। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বহরে যুক্ত করা হয় যুদ্ধ জাহাজটিকে। ভবিষ্যতে আরও বেশি সক্ষমতার যুদ্ধযান তৈরির ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। আঞ্চলিক প্রভাব বৃদ্ধিতে মিসাইলের পর এবার যুদ্ধ জাহাজ তৈরিতে নজর দিচ্ছে পিয়ংইয়ং, এমন মত বিশ্লেষকদের। ফ্রান্সে গেল এক সপ্তাহে পানিতে ডুবে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে বিভিন্ন জলাশয়ে তারা নেমেছিলেন। ফ্রান্সের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী জানান, গরমের কারণে বিভিন্ন লেক ও নদীতে নামছেন স্থানীয় বাসিন্দারা। একেবারে কোনো সতর্কতা ছাড়াই পানিতে নামার কারণে দুর্ঘটনা বাড়ছে। পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব নজরদারিবিহীন এলাকায় না নামার পরামর্শও দেন তিনি। আবহাওয়া অফিসের তথ্য বলছে, ফ্রান্সে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা জুন মাস রেকর্ড করা হয়েছে। চলমান এই দাবদাহে ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স, স্পেন, ইতালি। দেশগুলোতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আর বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ জুড়ে গ্রীষ্মের শুরুতেই তাপদাহের প্রকোপ বলে জানান বিশ্লেষকরা।